নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবির তুলা রাশিতে গমন এবং আগামী 1 মাস যে তুলা রাশিতে অবস্থান করবে সেই পরিপ্রেক্ষিতে একটা সার্বিক ফল কি দিতে পারে সেটার উপর ভিত্তি করেই গোচর ফলেরও কিছু অংশ আলোচনা করার ইচ্ছে আছে, সেটাই করব আজকে। বহু মানুষ প্রশ্ন করেছে এই টপিকটা নিয়ে আলোচনা করবার। আমি গত বছরও নর্মাল চ্যানেলে অনুষ্ঠানটা করেছিলাম, অনেকে হয়তো দেখেছেন। আমি আবার করছি কারণ এই বছরের তো গ্রহ পজিশন গত বছরের থেকে ডিফারেন্ট আছে, প্রত্যেক বছরে ডিফারেন্টই থাকবে, কিন্তু মোডাস অর্থাৎ বেসিক আলোচনাটা কিন্তু একটা জায়গার উপরই রয়েছে যে রবি যখন তুলা রাশিতে যায়, যেটাকে আমরা সোজা ভাষায় রবির নিচস্থ হওয়া বলে ক্লেম করি, সেই সিচুয়েশনটা অ্যাকচুয়ালি কী বা একদম বইয়ের ভাষা অনুসারে সেই ম্যাটারটা কি, সেই টপিকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। রবি 17ই অক্টোবর, আমি এখন যখন অনুষ্ঠান করছি এটা 16 তারিখে, 17ই অক্টোবর সকালবেলা 7টা 1 মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 16ই নভেম্বর 2020 পর্যন্ত ভোর 5টা 37 মিনিট পর্যন্ত। এই প্রায় টেন্টেটিভ 30 ডেজ রবি লিব্রাতে থাকবে এবং এখানে থাকার ফলে রবির যে নিচ হওয়া এই নিয়ে আর কি ইনিশিয়ালি আলোচনাটা শুরু করব। দেখুন, দুটো জিনিস প্রথম বোঝার চেষ্টা করুন। কোনো গ্রহ আমরা যখন কথাগুলো আলোচনা করি যে বলহীন, নিচস্থ, দুর্বল, শত্রু, মিত্র, এই প্রত্যেকটা কথার একটা নিজস্ব মূল্যায়ন আছে। গ্রহকে নিচ বলছে কিন্তু গ্রহকে বলহীন বলছে না কখনো। তাহলে আলাদা করে বলে দিত নিচস্থ মানে বলহীন, তাহলে বলহীন আর নিচস্থ দুটো আলাদা শব্দ আসতো না। দুটো আলাদা আলাদা শব্দ এসছে মানে দুটো আলাদা আলাদা শব্দের মিনিং আছে, সেই মিনিংটা বোঝার চেষ্টা করুন। কোনো গ্রহ যখন নিচস্থ হয় আপনারা কখনো ভাববেন না সেই গ্রহ বলহীন হয়ে গেছে। হ্যাঁ, তার হয়তো ইউজুয়াল যা কারকতা, সেই কারকতার থেকে সে কিছুটা বিপরীত ধর্মী, বা বিপরীত কথাটা বলাটা অনেক বড় কথা, কিছুটা ডিফারেন্ট ফল সে প্রদান করতে পারে, তার ইউজুয়াল ফলের থেকে একটু অন্যরকম ফল প্রদান করতে পারে। নর্মাল আপনাদের বলছি, আমাদের বর্ষার সময় হচ্ছে, আমরা কি বলি না, জুন মাসের 8 তারিখ থেকে ওয়েস্ট বেঙ্গলে যে সময়টা ধরা হয় অক্টোবর মাসের 8 তারিখ বা কখনো কখনো 12 তারিখ পর্যন্ত ধরা হয়, এই সময়টা বর্ষাকাল। এবার বর্ষা তো ডিসেম্বর মাসেও কখনো হয়, জানুয়ারিতেও কখনো হয়, সেই সময়টাকে আমরা বর্ষাকাল বলি না, অনেক সময় আমরা বলি অকস্মাৎ বৃষ্টি হচ্ছে বা একটা অসময়ে বৃষ্টি হচ্ছে। সেই বর্ষা আর বর্ষাকালের বৃষ্টির মধ্যে তফাৎটা কার্যত কি আছে? একই তো ব্যাপার, বৃষ্টি পড়ছে, কিন্তু তার কারকতাগত ডিফারেন্স আছে। সেই সময় বৃষ্টি হলে হয়তো কিছু ফসলের ক্ষেত্রে উপকারও হতে পারে, কিছু অপকারও হতে পারে। এই সমস্ত দিক বিবেচনা করে তার কারকতাবিহীন আর কি আমরা তার ফলকে নির্দেশ করি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বলহীন নয়। বৃষ্টি হলে সে জায়গাকে সিক্ত করবে, অতিরিক্ত বৃষ্টি হলে বন্যা বা প্লাবনও দেখা দিতে পারে, সেটা যতই অসময় হোক না কেন। সেরকমও অনেক ইনসিডেন্টস পৃথিবীতে রয়েছে। তার মানে সে বলহীন হয়, তার মানে তার বল আছে কিন্তু তার কারকতাটা একটু ডিফারেন্ট হয়ে গেছে কিছু দিনের জন্য। তো রবি প্রত্যেক বছরে বই অনুসারে কোনো বইতে 10 ডিগ্রি, কোনো বইতে 15 ডিগ্রি, কোনো বইতে 20 ডিগ্রি, বিভিন্ন ডিগ্রি লেখা থাকে। কেউ আবার বলে পুরো তুলা রাশিতেই রবি নিচ হিসাবে ধরে নেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। বইতে যা লেখা থাক, একদম আমি লঘু পরাশরী হোরা কোট করছি, রাহুর নক্ষত্র যত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, রাহুর নক্ষত্র কত দূর আছে না, 20 ডিগ্রি পর্যন্ত আছে। তো 20 ডিগ্রি পর্যন্ত কিন্তু রবি মোরলেস এখানে কারকতার থেকে কিছুটা ভিন্ন ফল দেয়, পরিষ্কার ব্যাপার। এবার কেউ 10 ডিগ্রিও ধরতে পারেন, যেহেতু মেষ রাশিতে তার উল্টো দিকের 180 ডিগ্রি দূরে আপনি, ওখানে তুঙ্গস্থ তো এখানে নিচস্থ, পরিষ্কার একেবারে অ্যারিথমেটিক ইকুয়েশন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। লঘু পরাশরী হোরা যেটা বলছে, রাহুর নক্ষত্র যতক্ষণ আছে, অর্থাৎ রাহুর নক্ষত্র আছে কত দূর না, তুলা রাশির 20 ডিগ্রি পর্যন্ত। 20 ডিগ্রি পর্যন্ত রবি তার কারকতার থেকে একটু ডিফারেন্ট ফল দেওয়ার চেষ্টা করে। এবার রবির কারকতা নিয়ে কথা বলবো। রবির কারকতা নিয়ে আপনারাও জানেন, বহুবার কথা বলেছি। রবি হচ্ছে রাজা, এই সৌরজগতের কিং হচ্ছে রবি। রাজত্ব, রাজতন্ত্র, নির্দেশ দেওয়া, অথরিটি, তার যে কোনো কিছু এক্সিকিউট করার জন্য সে নির্দেশ দেয়,
এবং সেই নির্দেশ টু দ্য লেটার্স ফলো করতে হয়, কারণ সে রাজা, তার নির্দেশ পালন করতেই হবে। আত্মসম্মানের কারক হচ্ছে রবি। সেলফ এস্টিম বলুন, সেলফ রেসপেক্ট বলুন, দৃঢ় সংকল্প যেটাকে আমরা কনভিকশন বলি, তার স্টেটাস, স্ট্যামিনা, যে কোনো ধরনের কনফিডেন্স। আপনি হয়তো ভাবতে পারেন মঙ্গলের থেকেও, হ্যাঁ, মঙ্গল হচ্ছে কনফিডেন্সের কারকতাটা। আমি সিম্পল বলছি, রবি হচ্ছে সব কিছু করার জন্য যে আদি শক্তি, সেটা হচ্ছে রবি। আর মনে করুন আমরা একটা রান্না করছি, তো রান্না করার সময় আমরা কী করি? যাতে গরম না লাগে তার জন্য আমরা কখনো হাতাখন্তি ইউজ করি। তো গ্রহগুলো হচ্ছে হাতাখন্তি অ্যাকচুয়ালি, রবির নির্দেশ অনুসারে কাজ করে। হাতাকে আমরা যেভাবে কাজ করাবো, খন্তিকে বা যেভাবে আমরা নাড়াবো সেইভাবে সে নড়বে। রবি তার নির্দেশটা দেয়, সেই অনুসারে কাজ করে। এটা প্রথম বোঝার চেষ্টা করে নেবেন। রবির নির্দেশেই সবাই কাজ করে, তার বাইরে কেউ কাজ করতে পারে না। এবং রবি নিজে কখনো কোনো কাজ করে না, কারণ রাজা কখনো নিজে দাঁড়িয়ে, কারণ তার প্রচুর লোক আছে কাজ করে দেওয়ার জন্য, সে শুধু নির্দেশটা শুধু ফরওয়ার্ড করবে। নাম্বার 2 হচ্ছে অসীম জ্ঞানের কারক হচ্ছে রবি। বিভূতিষ্মানকে ভগবান অসীম জ্ঞানের কারক, সৌরজগতের মধ্যে সব থেকে জ্ঞানী মানুষ, মানে যদি দেব হিসাবে কাউকে যদি ধরে নেওয়া হয়, তিনি হচ্ছেন রবি। তো রবি বোকা নয়। হ্যাঁ, রাজা হিসাবে তাকে যে বসিয়ে দেওয়া হয়েছে, তাকে এমনি নির্বাচন করেনি ঈশ্বর, তাকে নির্বাচন করা হয়েছে তার অনেক গুণের জন্য, এবং সে কখনো কোনো অন্যায় করে না। রবি সময়ের একদম, যাকে বলা হয় একদম টু দ্য, মানে রাউন্ড দ্য ক্লক আর কি রবি কাজ করে। আকাশ মেঘলা থাক বা নর্মাল থাক, একটি বছরের একটি নির্দিষ্ট দিনে সেই সময়কার ঋতু অনুসারে প্রত্যেকটা সেই জায়গায় রবি একটা সময় বেরোবে এবং একটি নির্দিষ্ট সময়ে অস্ত যাবে। কারুকে সে তোয়াক্কা করবে না, যে কে আছেন কে না আছেন কেউ পরোয়া করবে না। মেঘ থাকলে আপনি দেখতে পারবেন না, কিন্তু মেঘ থাকা সত্ত্বেও আপনি বুঝতে পারবেন এখন দিন রয়েছে, কারণ আলোর কিন্তু একটা অংশ মেঘকে ভেদ করেও চলে আসবে। তো রবির পাওয়ার এতটাই আছে, এবং সৌরজগতের সব থেকে পাওয়ারফুল যে নক্ষত্র পুরো সৌরমণ্ডলটাকে ধরে রেখেছে, তিনি হচ্ছেন রবি, এবং সমস্ত প্ল্যানেট রবি থেকে তৈরি হয়েছে। সেই জন্য রবির মধ্যে সমস্ত গ্রহের গুণ আছে, থাকতেই হবে। পিতামাতা থেকে যদি 3-4টে সন্তানের যখন জন্ম হয়, তখন দেখবেন কিছু কিছু সন্তানের মধ্যে কিছু কিছু গুণ পিতামাতার তৈরি হয়েছে। অনেক সময় বংশের অন্যান্য কারোরও গুণ চলে আসে, কিন্তু পিতামাতার কিছু না কিছু গুণ থাকেই তাদের মধ্যে। গুণটা কিন্তু নেগেটিভ পজিটিভ যে কোনো অর্থে আপনি ধরতে পারেন গুণ। এবার সেটা কতটা থাকবে সেটা সেই জাতকের কারকতার উপর নির্ভর করবে, যে কতটা পর্যন্ত এসছে, কিন্তু থাকবে। ঠিক সেরকমই প্রত্যেকটা গ্রহের মধ্যেই রবির কিছু গুণ রয়েছে, আবার রবির মধ্যে সবার গুণ রয়েছে, কারণ সবাই রবির থেকেই সৃষ্টি হয়েছে এই সৌরজগতের মধ্যে। রাহু কেতু ব্যতি রেখে, রাহু কেতুর আলোচনা কিন্তু এই 7খানা যে প্ল্যানেটের আলোচনা করছি রবিচন্দ্রকে নিয়ে, তার মধ্যে কিন্তু রাহু কেতু ইনক্লুডেড নয়। তারা হচ্ছে ইন্ট্রুডার, বাইরে থেকে এসছে, তাদের চরিত্রর সাথে এই সৌরজগতের অন্যান্য কোনো প্ল্যানেট রবিচন্দ্র কারুর কোনো মিল নেই। তো রবিকে যখন আমরা নীচ বলি তখন কি হয় জিনিসটা বোঝার চেষ্টা করুন। রবি কি করে? রবি নির্দেশ দেয়, রবি নির্দেশ দিতে পছন্দ করে, রবি রাজ করতে পছন্দ করে, রবি সুশাসন দিতে পছন্দ করে। রবি কারোর প্রতি পক্ষপাত দুষ্ট নয়, দোষী হলে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে, যে নির্দোষ তাকে সে অ্যাকুইটাল করে দেবে বা তাকে পুরস্কৃত করবে কেউ যদি ভালো কাজ করে। রবি কারোর প্রতি পক্ষপাত দুষ্ট নয়। এবার সেখান থেকে সে যখন তুলা রাশিতে আসে, তুলা রাশির প্রকৃতিটা হচ্ছে, শুক্রের এই ঘরটি হচ্ছে ব্যালেন্সের ঘর। দেখবেন এর চিহ্নটা দেওয়া থাকে, একটা তুলাদণ্ডের চিহ্ন। এ কি করে? অ্যাকচুয়ালি ব্যালেন্স করে। আমি গতদিন শনি যখন ডাইরেক্ট হয়েছিল, আমি আলোচনায় আপনাদের বলেছিলাম যে শনির দৃষ্টি যখন এখানে আবার সেই বকরি দৃষ্টি মার্গী দৃষ্টির কথা আলোচনা আসছে, যে যখন মার্গী অবস্থায় দৃষ্টি দেবে সে পরিস্থিতিকে ব্যালেন্স করার চেষ্টা করবে। তো কোনো ব্যালেন্সিং জায়গায় যখন রবি আসে,
রবি সেই জায়গাটা দিয়ে যখন পাস করে, রবি তো কোনো জায়গায় কেউ দাঁড়িয়ে থাকে না, রবিও দাঁড়িয়ে থাকে না, রবি একটা নির্দিষ্ট ভেলোসিটিতে প্রত্যেকটা ঘর দিয়ে পাস করে যায়। তো রবি কি করবে, সেই জায়গায় নিজের নেচারের কিছুটা পরিবর্তন করবে। পরিবর্তন তাকে করতে হবে, কারণ এই ঘরের কারকতাটা ঈশ্বর সেটাই নির্মাণ করেছে। আপনি হয়তো বলতে পারতেন যে শনির ঘরে কেউ করে না কেন, স্যাটার্নের ঘরে করবে না, কারণ স্যাটার্ন তার সব থেকে বড় আজ্ঞাবহ। সুতরাং স্যাটার্নে ঘটে, সেই জন্য স্যাটার্ন এবং রবির ঘর একে অপরের সমসপ্তমে থাকে। তো চরিত্রগত দিক থেকেও রবির অনেক চরিত্র শনি বহন করে। যখন ঘর নিয়ে আলোচনা করব, সুযোগ পাই কনভেনশনাল আলোচনা, বহু লোক শুনতে চায়, বহু লোক আবার পছন্দ করে না। গতদিন সম্ভবত চন্দ্র নিয়ে একটা ভিডিও করার পরে বহু মানুষ প্রশ্ন করেছে যে এইসব অবান্তর আলোচনা করার মানে কি, এত সমস্যা রয়েছে, সেই সবগুলো করলেই ভালো হয়। যাই হোক, তো অবান্তর বলি না, কিছু আলোচনা করি যেটা মানুষ যেভাবে জানতে চান সেভাবে বলি, আবার সেই সমস্ত মানুষের আলোচনাও করি যারা একটু অন্য ধরনের আলোচনাও জানতে চান। তো যাই হোক, রবি এখানে কি করবে, এসে ব্যালেন্স করার চেষ্টা করবে, অর্থাৎ পরিস্থিতির সাথে মানিয়ে তার যে নির্দেশ দেওয়ার যে মানসিকতা, সেই নির্দেশে দেবে, কিন্তু পরিস্থিতিকে অনেকটা চেক অ্যান্ড ব্যালেন্স করে, অর্থাৎ কিছুটা তার কারকতাগত পরিবর্তন হবে। এই অবস্থাটাকে অ্যাকচুয়ালি নীচ অবস্থা বলে। এই ঘরের আরও একটা ব্যাপার আছে, এই ঘরের একটা ঠান্ডা প্রকৃতি আছে। ঠান্ডা প্রকৃতি রবির ক্ষেত্রে খুব একটা অ্যাকসেপ্টেবল নয়। রবি নিজে গরম প্ল্যানেট। রাহুর যে নক্ষত্রটার কথা বললাম, স্বাতী নক্ষত্র, সেই নক্ষত্রটাও খুব ঠান্ডা নক্ষত্র। আমি অনেকবার আলোচনার ক্ষেত্রে বলেছি যে রাহু স্যাঁতস্যাঁতে এরিয়া পছন্দ করে। তো স্যাঁতস্যাঁতে জায়গা থাকার জন্য সেটাও রবির ক্ষেত্রে একটু ডিসকমফোর্ট তৈরি করে। তো রবি এখানে কি করবে, এখানে রবির যে কারকতা আর কি, নর্মাল চরিত্রের সবকে ডমিনেট করা, নিজের পাওয়ার এক্সারসাইজ করা, নির্দেশের দ্বারা সাবঅর্ডিনেটকে কাজ করানো, নিজের মতকে প্রাধান্য দেওয়া, ডমিনেট করার মতন, এই ইত্যাদি কাজগুলোর পরিবর্তে সে সমস্ত মানে তার যে পারিষদ আছে, অর্থাৎ বাকি যে 6 জন আছে, সেই 6 জনকে দিয়ে কি করবে, ব্যালেন্স করে কাজ করানোর চেষ্টা করবে। সরাসরি নির্দেশ দেবে না, ব্যালেন্স করার চেষ্টা করবে। শনির সঙ্গে এই মুহূর্তে দৃষ্টি বিনিময় হবে। শনির 10ম দৃষ্টি রবির ওপরে এসে পড়বে। শুধু শনির নয়, মঙ্গলেরও দৃষ্টি পড়বে। আমি এখন শনির কথা বলছি। শনির দৃষ্টি পড়ার জন্য শনির সাথে তার এক ধরনের কি বলবো, নির্দেশের আদান প্রদান হবে, খুব নিঃশব্দে হবে, কারণ শনি নিজেও রয়েছে এখন রবির নক্ষত্রে। তো রবির নির্দেশ সবসময় শনি খুব কুশলতার সাথে পালন করে, তো এখনও কিন্তু করবে। তো ব্যালেন্স করবে এবং জাস্টিস করবে, মাথায় রাখবেন, এটা কিন্তু একদম কালপুরুষের মাঝামাঝি অংশের ঘর। তো মাঝামাঝি অংশ আমরা তুলাযন্ত্রের ফালক্রাম অংশকে বলি। তা আমাদের শরীরের যেটা কোমরের অংশ, ফালক্রাম শরীরের, যেটা সবসময় স্থির থাকে, এই অংশের কাজ হচ্ছে পরিস্থিতিকে কন্ট্রোল করা, স্থির করা, কোনোভাবে উত্তেজনা বা কোনো ধরনের চঞ্চলতা এগুলোকে বেশি পরিমাণে ইনস্টিগেট না করা, এই অংশকে নির্দেশ করে। আমি অনেকবার আপনাদের আলোচনায় প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে বলেছি যে এই যে সময়টা এখন পাস করবে, এই সময়টাতে হঠাৎ করে একটু বেটার সময় শুরু হবে 12 তারিখের পর থেকে, 12ই অক্টোবর। তো কেউ লাগাম ছাড়া হয়ে যাবেন না, কারণ এখনও কিন্তু প্ল্যানেট পজিশনস পুরোপুরি কন্ট্রোলে আসেনি। সেটা আসতে এখনও, আজকের ডেট থেকে এখনও 34 দিন সময় লাগবে। তো সেটা একটু প্লিজ মাথায় রাখবেন প্রত্যেকে। রবির যাতে সহজাত যে প্রবৃত্তি ব্যতি রেখে কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স করবে, নেগোশিয়েট করে চলার চেষ্টা করবে, অর্থাৎ নির্দেশ সে দেবে, আদেশ সে দেবে, কিন্তু তার আগে একটুখানি জিনিসপত্র বুঝে নিয়ে কাজ করা। আগের মতো একদম করো, এটাই করতে হবে, এরকম নয়। একবার দেখে নেওয়া, একবার জিনিসকে বুঝে নেওয়া, পরিস্থিতি বুঝে সেই মতো নির্দেশ দেওয়া। তো এইটা যেহেতু তাকে করতে হবে, এই যে 20 ডিগ্রি, অর্থাৎ বছরের যে 20 দিন, 365 দিনের মধ্যে 20 দিন, বাকি 345 দিন কিন্তু রবি তার নিজস্ব পদ্ধতিতে চলে। সে মিনের ঘরে যাক, কর্কটের ঘরে যাক, মকরের ঘরে যাক, আপনি যতই বলতে পারুন যে তার প্রকৃতির থেকে বিরুদ্ধ, হ্যাঁ কোথাও ঠান্ডা আছে, কোথাও গরম আছে, কোথাও জলীয় প্রবৃত্তি আছে, সে যেরকমই থাক, কিন্তু রবির নির্দেশে কোনো প্রবলেম হয় না। এই জায়গাটুকু, এই 20 ডিগ্রি
সে নির্দেশের পরিবর্তে কিছুটা নেগোশিয়েট করে কাজ করার চেষ্টা করে। নির্দেশ দেয়, কিন্তু তার আগে একদম হঠাৎ করে এসে নির্দেশ দেয় না। তবে মনে রাখবেন, রবি কিন্তু কখনোই, রবির মধ্যে কোনো হঠকারিতা নেই। হঠাৎ করে কথাটা বলছি মানে তার সাথে হঠকারিতা যুক্ত করে দেবেন না। রবি কিন্তু অসীম বুদ্ধির কারক এবং অসীম জ্ঞানের কারক, দুটোই। যশ বা মান এগুলো রবি থেকে এসছে। তো কলিযুগে আমরা এইগুলোকে অনেক সময় বিভিন্ন বৃত্ত বা এই সমস্তর দিকে তুলনা করি। অ্যাকচুয়ালি মান বা যশ এগুলোর সাথে কিন্তু অ্যাকচুয়ালি এডুকেশন যুক্ত আছে, কোয়ালিটি যুক্ত আছে। রবি একদম রাজসিক গুণের কারক। তো রাজসিক গুণ মানে একদম প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং তার একদম এক্সট্রিম লেভেল পর্যন্ত মানুষ যতটা যেতে পারে এবং এক্সিলেন্স, তার সাথে রবি যুক্ত। তো এটা কিন্তু হঠকারিতার সাথে যুক্ত নয়। কিন্তু রবি হঠাৎ করেই নির্দেশ দেয়, কিন্তু হঠাৎ নির্দেশ দেওয়া মানে অগ্রপশ্চাৎ চিন্তা না করে নির্দেশ দেওয়া, এটা কিন্তু কখনো ভাববেন না। এত বড় একটা সৌরমণ্ডলকে চালাচ্ছে, সে হঠাৎ করে দুম করে একটা কাজ করে ফেলবে এরকম ব্যাপার নয়। সে যথেষ্ট তার জায়গায়, তার পাওয়ার এবং পজিশন সম্পর্কে সে কনসার্ন, এবং যোগ্য লোক যে পাওয়ার এক্সারসাইজ করে যার আছে, সে তার পাওয়ার সম্পর্কে সচেতনই থাকে যে তাকে কতটা এক্সারসাইজ করতে হবে, না হলে কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারের মানে মানে সাম্য নষ্ট হয় আর কি, পরিষ্কার ব্যাপার। এবার বোঝার চেষ্টা করুন, নিজের ঘর থেকে থার্ড হাউসে আছে। থার্ড হাউস থেকে আমরা কি বোঝাই? পরাক্রম বোঝাই, ভাই বোন এসব কথা ছেড়ে দিন। নর্মালি পরাক্রম বোঝাই, আমাদের 8th হাউসের 8th হাউস বোঝাই। আবার রবি থেকে থার্ড হাউসে জুপিটার রয়েছে। তো জুপিটার থার্ড হাউসে থাকার জন্য রবির মধ্যে, রবি এখানে যতই তার প্রকৃতির একটু বিরুদ্ধে বা তার যে সহজাত নর্মালসি তার রয়েছে তার থেকে একটু বিরুদ্ধে 20টা দিন একটু অন্যরকমভাবে কাজ করার চেষ্টা করবে, কিন্তু বৃহস্পতি থার্ড হাউসে থাকার জন্য রবির কিন্তু এই প্রকৃতিটাকে, অর্থাৎ তার নর্মাল প্রকৃতিতেও ফিরিয়ে নিয়ে যাওয়ার রবিকে কনস্ট্যান্ট চেষ্টা করে যাবে। তার উপরে মঙ্গলেরও দৃষ্টি আছে। তো মঙ্গলের দৃষ্টি, রবির সেনাপতিকে মঙ্গল, আবার রবি থেকে 9th হাউসকে সেও মঙ্গল। তো 9th হাউস তার ধর্মস্থান, সুতরাং তার দৃষ্টি আছে। সুতরাং রবি কিন্তু এখানে 20 দিন খুব দুর্বল থাকবে সেটাও কিন্তু বলা যায় না। যদিও বৃহস্পতি এই মুহূর্তে এক্সস্টেড ফোর্সের মধ্যে রয়েছে। আমি আগেও বলেছি যে রবি নক্ষত্রে যেই না বৃহস্পতি ঢুকে যাবে, ও আবার ফোর্স গেইন করা শুরু করবে। কিন্তু তবুও বলছি যে থার্ড হাউসে থাকার জন্য তার কিন্তু একটা বেটার ফল রবি এখানে পাবে। যে যে সমস্যাগুলো তৈরি করবে সেটা একটুখানি বলি। 23 অক্টোবর থেকে 17 নভেম্বর শুক্র কন্যা রাশিতে থাকবে। এখন রবির ঘরে শুক্র রয়েছে। এখন একটা সিম্পলি ঘর পরিবর্তন আছে রবি শুক্রের মধ্যে, যেটা অত্যন্ত বেশি বাহন যোগ বা যে কোনো মুভেবল কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে একটা, বা অ্যাকুয়ার করার ক্ষেত্রে, বা সেটা উপভোগ করার ক্ষেত্রে, গাড়ি সবাই যে কিনতেই হবে সেরকম নয়, গাড়ি চড়ারও কিছু উপভোগ মানুষ পায়, সেই রকম কিছু জায়গা তৈরি করবে। কিন্তু শুক্র যেই না 23 তারিখ যেই না কন্যা রাশিতে প্রবেশ করবে, 23 অক্টোবর, সঙ্গে সঙ্গে অবস্থাটা কি হবে দেখুন। রবির সেকেন্ড হাউসে শুক্র চলে যাবে, রবির ঘরের সেকেন্ড হাউসে, কিন্তু রবি থেকে দ্বাদশে শুক্র চলে আসবে। কালপুরুষের যে প্রকৃতি, সেই প্রকৃতির একটু বিরুদ্ধ প্রকৃতির অবস্থানে অবস্থান করবে। এবার শুক্রকে আমরা ওখানে কি বলি? নীচ বলি। শুক্রের যে প্রবৃত্তি, সেই বারবার বলছি নীচ মানে তার প্রবৃত্তির থেকে কিছুটা বিরুদ্ধ কাজ করা, বিরুদ্ধ না হয় কিছুটা অন্যরকম কাজ করা, কিছু ডিফারেন্ট কিছু করা। ধরুন একজন ডাইরেক্টর, সে সিনেমা ডাইরেক্ট করে বা নাটক ডাইরেক্ট করে, সে হঠাৎ করে মনে হলো যে আমি একটা সিনেমায় অভিনয় করব, করতে পারে, তো অসুবিধা তো কিছু নেই। বহু ভারত বিখ্যাত বা পৃথিবী বিখ্যাত পরিচালকেরা সিনেমায় অভিনয় করেছে বা অন্যান্য বিভিন্ন রোলও প্লে করেছে। সেই সমস্ত গুণীজন যখন করতে পারেন, সুতরাং সেই রকম একটা অবস্থা। তার প্রকৃতির থেকে একটু বাইরে গিয়ে কাজ করা, বা অনেক ব্যাটসম্যানও দেখবেন অনেক সময় ক্রিকেট খেলায় বল করে, সচরাচর সে বল করে না, কোনো একটা সময় মনে হলো, ঠিক সেরকম একটা সিচুয়েশন যখন নিচস্থ আমরা কথাটা বলি। বৃহস্পতির নিচস্থ নিয়ে আলোচনা করার সময় কিছুদিন পরেই আলোচনা করতে হবে, প্রচুর প্রশ্ন আসা শুরু হয়ে গেছে অলরেডি, তো তখন আরেকটু ম্যাটারটাকে নিয়ে ক্লিয়ার করব। যাই হোক, এবার শুক্রের
শুক্র নিজে নিজস্থ হয়ে যাবে, তার মানে তার যে প্রকৃতি সেই প্রকৃতির থেকে সে একটু তার একটু অন্যরকম কাজ করা শুরু করবে। আবার তার ঘরে রবি ঢুকে বসে আছে, মানে কাল থেকে আর কি ঢুকে পড়বে আগামী 1 মাসের জন্য। এবার আপনি বলুন, এবং তার অবস্থান কোথায়? রবি থেকে দ্বাদশে। তো এই সিচুয়েশনটা একটু টার্মোয়েল সিচুয়েশন। যাদের ডেইলি মানে ইনকামের ব্যবস্থা আছে, ডেইলি ওয়েজ জাতীয় আর কি ভাবে তাদের আয়ের ব্যবস্থা আছে, তারা পয়সা জমানোর চেষ্টা করবে, না হলে কিন্তু পয়সা প্রচুর পরিমাণে ব্যয় করিয়ে দেবে, আয়ের থেকে ব্যয় করিয়ে দেবে, ধারও করিয়ে দিতে পারে খারাপ দশায় থাকলে। তো এটা বেসিক্যালি কি করবে? জাতক জাতিকাদের মধ্যে কর্মচঞ্চলতা তৈরি করবে, অত্যন্ত নিজের মধ্যে একটা রেস্টলেসনেস সিচুয়েশন তৈরি করবে। গতদিন চন্দ্রের আলোচনা করার সময় এই ব্যাপারটা আলোচনা করেছি। হ্যাঁ, দৃঢ় সংকল্প, অথরিটি, এইগুলো একটু লেস হবে। এবং 13ই নভেম্বর পর্যন্ত, 17ই নভেম্বর পর্যন্ত শুক্র এখানে থাকবে, কিন্তু 13ই নভেম্বর পর্যন্ত অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে মোটামুটি কাছাকাছি এসে শুক্র কিন্তু তার অবস্থান থেকে বেটার হওয়া শুরু করবে, নিজের ঘরে প্রবেশ করবে। সুতরাং সেই দিক থেকে অনেকটা আশাপ্রদ জায়গা বলা যায়। একটু বাচালতা বাড়িয়ে দেবে, টকেটিভনেস সিচুয়েশন তৈরি করবে, অহেতুক বেশি কথা বলে বিতর্কের সৃষ্টি করতে পারে, সেই ধরনের সম্ভাবনাও আছে। কারণ মঙ্গলের সাথে শুক্রের একদম ডাইরেক্টলি 7th আসপেক্টে দৃষ্টি আছে। তো সেটা কিন্তু সাংসারিক ক্ষেত্রে প্রত্যেককে বলছি, যারা গার্হস্থ্য জীবন পালন করেন, একটু বড় সংসার আছে বা ছোটও হোক না কেন, অপ্রাসঙ্গিক বা বিতর্কিত কথা দয়া করে বলবেন না, তাহলে কিন্তু দশা অন্তর্দশা ভেদে অবস্থার একটু খারাপ দিকে নিয়ে যেতে পারে। বুধ যতদিন বকরি থাকবে, অর্থাৎ 3রা নভেম্বর পর্যন্ত, কথাবার্তার ক্ষেত্রে প্রত্যেকেই খুব লাগাম দেবেন। আমি ইরেসপেক্টিভ অফ অল বলছি, লাগাম দেবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি করবে। শনির দৃষ্টিও থাকবে বুধের ওপরে, সেক্ষেত্রে জ্ঞানের মানে বিশেষ করে কিছু গুহ্য জ্ঞান, যেগুলোকে একটু মেটাফিজিক্যাল জ্ঞান বলা হয়, এই জাতীয় জ্ঞানের বৃদ্ধি করবে, কিন্তু খুব স্ট্যাটিক জ্ঞান তৈরি করবে। স্ট্যাটিক অর্থাৎ এই জ্ঞানটা ইমিডিয়েট অ্যাপ্লিকেশন হবে না, পরে গিয়ে অ্যাপ্লিকেশন হবে। প্রচুর ডিজায়ার তৈরি করবে শুক্র এখানে ঢুকে, কন্যা রাশিতে ঢুকে প্রচুর ডিজায়ার তৈরি করবে, কিন্তু ডিজায়ারের প্রায় 50%-এর কাছাকাছি ফুলফিলমেন্ট হবে না। যদি দশা নেগেটিভ থাকে তাহলে কিন্তু এই পার্সেন্টেজটা আরও কমে যাবে, সেটা একটু মাথায় রাখবে। পৃথিবীর প্রায় 85% মানুষের মধ্যে একটা আন্ত উত্তেজনা থাকবে ভিতরে, অহেতুক কারণে একটু ওভার এক্সাইটেড থাকবে। এবার যার যেরকম রিয়াকশান মোড, সেই অনুসারে তার রিয়াকশানটা হবে, কিন্তু চেষ্টা করবেন রিয়াকশানটাকে কম করার। শরীরের কিছু সমস্যা তৈরি করবে, স্পেশালি নার্ভাস সিস্টেমের সমস্যা তৈরি করবে। ব্লাড যে সার্কুলেট হয়, সেই সার্কুলেশনের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে। যাদের ধরুন একটু বেশি পরিমাণে উত্তেজনা এবং তারপরে ব্লাড প্রেশারের সমস্যা তৈরি করে, সেই জাতীয় হাইপার টেনশন যাকে বলা যায়, সেই জিনিস তৈরি করতে পারে। কাফ অ্যান্ড কোল্ডের প্রবলেম তৈরি করবে। আমি বলেছি এই মাসটা, সে যতই আমাকে আপনারা নর্মালি ভাবুন যে এটা তো একটা ট্রানজিশনাল মাস, যে এই মাসে তো ঠান্ডা লাগতেই পারে, লাগাটাই খুব স্বাভাবিক, তবুও বলছি এটা কিন্তু একটু গন্ডগোলের সময় আছে এই দিক থেকে। কোলন এবং অ্যানাসের সমস্যা যাদের আছে, পাইলস ফিশারের প্রবলেম আছে, তারা কিন্তু অন্তত নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত সাবধানে থাকবে। যাদের সুগার ফ্লাকচুয়েশন করে, স্পেশালি নিচের দিকে অনেকটা নেমে যায়, তারা কিন্তু 23 তারিখের পর থেকে খুব সাবধানে থাকবেন পরবর্তী 20 দিন মতো, তারপরে সিচুয়েশন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কিছুদিনের জন্য শরীর এবং মনের যে ব্যালেন্স, অর্থাৎ দুটোর মধ্যে যে একটা তালমেল থাকে, সেটার একটু ব্রিজ হতে পারে, ভাঙতে পারে কোনো কারণে, সেটা চেষ্টা করবেন রাখার। কারণ অনেকগুলো প্ল্যানেটের বিপরীত ধর্মী গুণ সম্পন্ন বা কারকতা সম্পন্ন প্ল্যানেটের এক জায়গায় দৃষ্টি থাকছে, তো সেটা কিন্তু মন এবং মস্তিষ্কের মধ্যে তালমেলের একটু ব্রিজ করতে পারে। এটা হারাবেন না, হারালে পরে কি হবে, নিজের ব্যবহারের প্রতি অসঙ্গতি তৈরি হবে এবং তার থেকে এক ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুতেই মানে কোনো অবস্থাতে শান্তি ভঙ্গ করবার চেষ্টা করবেন না, যে কোনো মূল্যে হোক না কেন। শান্তি, নিজেকেও শান্ত রাখবেন, পরিস্থিতিকেও শান্ত রাখবেন,
কোনো অবস্থাতে এটা ভঙ্গ করবার চেষ্টা করবেন না। রবি নিচ হয়ে যাওয়া মানে কিছু নেই। আমি আপনাদের অন্তত ইমিডিয়েট 10জন বিখ্যাত লোকের নাম বলতে পারি, আপনারা ইন্টারনেট খুলে দেখে নিন, যাদের কার্তিক মাসের প্রথম 10 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে জন্ম হয়েছে। ভারত বিখ্যাত বা পৃথিবী বিখ্যাত মানুষ আছে। রবি নিচ হয়ে যাওয়া মানে কারুর কোনো যশ বা এসবে কোনো হানি হয় না, এর সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা দেখে নিন, ইন্টারনেট খুলে দেখে নিন কত বিখ্যাত লোক আছে যারা যশ বা খ্যাতির জন্যই তাদের আমরা নাম জানি। আমি বলতে পারি ইমিডিয়েট, কিন্তু বললে সেটা বিতর্ক হতে পারে, কারণ নাম আমি কখনো চেষ্টা করি না নেওয়ার। আপনারা নিজেরা দেখে নিন যে কার্তিক মাসের প্রথম 20 দিনে কত বিখ্যাত লোকের জন্ম হয়েছে। সুতরাং তাদের সবারই তুলা রাশিতেই শনি আছে, রবি রয়েছে। তো তারা কি করে নিচ হলে বিখ্যাত হলো? নিচের সাথে খ্যাতির কোনো সম্পর্ক নেই। আর রবি কোনো অবস্থাতে পাওয়ারলেস হয় না, এটা প্রথম বোঝাতে। রবি পাওয়ারলেস হয়ে যাওয়া মানে তো ছকটাই পাওয়ারলেস হয়ে যাওয়া টোটালি। রবি তো আমাদের সোল, রবি তো আমাদের প্রাণ। তো সেই যদি পাওয়ারলেস থাকে তাহলে আমাদের এই মেটেরিয়াল লাইফটার তো কোনো ভ্যালুই থাকছে না অ্যাকচুয়ালি। তো সেটা একটু দেখে নিন। গতদিনের কিছু প্রশ্ন মানুষ করেছিলেন, সেই প্রশ্নটার জাস্ট 2-4টে উত্তর দিয়ে দেবো। যে চন্দ্রকে কন্ট্রোল করাবার জন্য কি করা যেতে পারে, এরকম মানে আমাকে প্রায় 6-7 জন ফোন করেছিলেন, 2জন বয়স্ক মানুষও ফোন করেছিলেন। আমি প্রথম বলি, দেখুন, চন্দ্র এবং রবি রিলেটেড যদি কোনো প্রবলেম হরোস্কোপে থাকে, তো সেই প্রবলেমকে সলভ করা, একদম পরিষ্কার বলছি, সেটা কার্যত সম্ভব নয়। আপনি দেখবেন অনেকে অনেক রকম কিছু করছে, সেটা আমি কোনো বিতর্কে যাব না, কোনটা করলে ঠিক বা ভুল আমি সেসবে বলছি না, কিন্তু এটা দেয়ার বেসিক প্ল্যানেটস। তারা দেখুন, আপনি জীবনের সমস্ত রিলেশন রিগেইন করতে পারেন। হ্যাঁ, তার প্রথম হয়তো স্ত্রী ছিলেন বা স্বামী ছিলেন, কোনো কারণে চলে গেলেন পৃথিবী থেকে বা বিচ্ছেদ হলো, আপনি দ্বিতীয়বার বিবাহ করতে পারেন, আপনার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা সন্তান হতে পারে, কোনো বাধা নেই কিছুতে। কিন্তু পিতামাতা জীবনে দুবার হবে না, সেটা একজনই আছে, তিনি জীবিত থাকুক বা না থাকুক। রবি এবং চন্দ্র হচ্ছে, আমরা রিপ্রেজেন্ট করি যথাক্রমে পিতা এবং মাতা হিসাবে। তারা হচ্ছে স্ট্যাটিক ফল দেয়, তারা চেঞ্জেবল ফল দেয় না। তাদের কোনো কিছু যদি সমস্যা থেকে যায় বেসিক হরোস্কোপে, তাকে চেঞ্জ করা খুব মুশকিল হয়। দশা অন্তর্দশা এবং তার সাথে যদি নবাংশগত দ্রেক্কানগত সাপোর্ট যদি না থাকে, তাহলে তাকে চেঞ্জ করা বা তাকে সেই কোন সময়টা থেকে করা যেতে পারে সেই রিলেটেড কাজটা করা খুব টাফ হয়। তবে এটুকু বলছি, চন্দ্রকে কন্ট্রোল করতে গেলে, চন্দ্র তো মনের কারক, তো মনকে কন্ট্রোল করতে শিখুন। মনকে কন্ট্রোল করার একটাই পদ্ধতি আছে পরিষ্কারভাবে, সেটা হচ্ছে মেডিটেশন করা। এবার মেডিটেশন করতে আমি নর্মালি বহু লোককে বলি করার জন্য, বহু মানুষ বলেন যে হয় না, কনসেন্ট্রেট করতে পারি না, 10 দিন করলাম দাদা কিছু হচ্ছে না, এরকম ধরনের কথা বলে। ব্যাপারটা 10 দিন বা 15 দিনের নয়। আর আপনি এর উপযোগিতাটা বোঝার চেষ্টা করুন। অনেক কাজই আছে আমরা 10 দিন, 15 দিন বা 6 মাসেও আয়ত্ত করতে পারি না, কিন্তু দেখা যাচ্ছে যে আয়ত্ত করিনি। যেই জায়গাটায় আপনার প্রবলেম আছে, আপনি যদি ভেবে নেন যে এই কাজটা করলে আমার এটা হতে পারে, তাহলেও ব্যাপারটা গন্ডগোল তৈরি করবে। আপনি ওটা নিয়ে ভাববেন না যে এটা করলে আমার কি হতে পারে বা কি না হতে পারে। নর্মাল মেডিটেট করার চেষ্টা করুন, না জোর করে করবেন না। যতক্ষণ পারছেন, যতক্ষণ দিচ্ছে, সেটা যদি 30 সেকেন্ডও হয় তো 30 সেকেন্ডই করুন। মেডিটেট করুন, শান্ত থাকার চেষ্টা করুন, কোনো লাইট মিউজিক শোনার চেষ্টা করুন। অহেতুক মনকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা করবেন না, নেগেটিভ থটস আনবেন না। কেউ আপনাকে কোনো খারাপ কথা বললো, সেটা নিয়ে রিপারকেশন করবেন না কখনো। সেটাকে হজম করতে শিখুন, স্থির থাকতে শিখুন ভিতর থেকে। বাইরে থেকে দেখে আপনাকে স্থির মনে হতে পারে, কিন্তু আপনি যদি ইন্টারনালি স্থির না হন, তাহলে আপনি চন্দ্রকে কন্ট্রোল করতে পারবেন না। কারণ মনকে তো, বাকি যে 5টা ইন্দ্রিয়, সেগুলোকে তো দেখা যায়, তার ক্ষমতা না দেখা গেলেও তাদের তো একটা আকৃতি আছে, দেখা যায়, কিন্তু মন কিন্তু অদৃশ্য, রাহু কেতুর মতন। কিন্তু আমাদের পুরো মন বুদ্ধি অহংকার আমাদের পুরো শরীরকে
একদম আচ্ছাদন করে রয়েছে, অন্তত সংখ্যাগরিষ্ঠ মেটেরিয়াল মানুষকে। তো সেই জন্য মনকে কন্ট্রোল করার একটাই পদ্ধতি আছে, নিজেকে ভিতর থেকে শান্ত রাখা, স্থির রাখা। যত স্থির রাখতে পারবেন তত আস্তে আস্তে দেখবেন যে চন্দ্রজনিত যে সমস্যা, এই সমস্যা থেকে অনেকটা রিগেইন করতে পারছেন। এছাড়া বিভিন্ন মন্ত্র আছে, আমি কাউকে মন্ত্র পাঠ করতে বলি না, তার কারণ আমাদের প্রাতিষ্ঠানিক দীক্ষা নেওয়া আছে, কিন্তু আমাদের নির্দেশ আছে সেটা না নিয়ে কেউ কোনো মন্ত্র পায়। এখন তো মন্ত্র আমি টেলিফোনে, মোবাইলে কলার টিউনেও শুনি, সেগুলো কতটা যুক্তিযুক্ত সেটা আমি জানি না, সেগুলো খুব তর্ক সাপেক্ষ ব্যাপার। এটা এরমভাবে কোনোদিন মন্ত্রপাঠ করতে নেই। মন্ত্রের মধ্যে অসম্ভব শক্তি আছে, সেই শক্তিকে যেখানে সেখানে পাঠ করা যায় না, তার কিছু বিধিনিষেধ আছে, এবং এই বিধিনিষেধগুলো দয়া করে না জেনে দুম করে কেউ একটা মন্ত্র বলল, পাঠ করা শুরু করে দিল, সেটাতে কিন্তু যদি কোনো ফল না দেয় তাহলে মনে করবেন অনেক ভালো ফল দিয়েছে, কিন্তু উল্টো দিকে যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তার দায়ভারটা নিতে হবে, কারণ ওভাবে সব কিছুর একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি যদি না মেনে কাজ করা হয় সেটা নর্মালি খারাপ ফল দেয়। আমি বহু লোককে দেখবেন স্তোত্র পাঠ করতে বলি। স্তোত্র কিন্তু অ্যাজ সাচ মন্ত্র নয়, পার্থক্য আছে। আপনি হয়তো বলতে পারেন মন্ত্রের বইতেই তো স্তোত্র থাকে, হ্যাঁ থাকে, কিন্তু স্তোত্রম এবং মন্ত্র দুটো আলাদা। মন্ত্র পাঠ করার কিছু বিধিবদ্ধ পদ্ধতি আছে, সেই পদ্ধতি না মেনে যদি পাঠ করেন তাহলে কিন্তু সেই দায়ভার আপনার উপর বর্তাবে, বা যিনি আপনাকে পাঠ করতে বলছেন আর কি, তার উপর বর্তাবে। সুতরাং সেটা বুঝে করবেন। মন্ত্র ফন্ত্র সব ছেড়ে দিন, নর্মালি মেডিটেট করুন, নর্মাল আস্তে আস্তে করুন। একদিনে হবে না, এগুলো স্ট্যাটিক প্রবলেম, একদিনে সলভ হয় না। আস্তে আস্তে চেষ্টা করুন, দেখবেন পরিস্থিতিকে বেশ 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে অনেকটাই আয়ত্তে আনতে পেরেছে। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।